হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আমরা যে ইন্ডিয়ান পলিটিতে টোটাল 10 দিনের মধ্যে পুরো ইন্ডিয়ান পলিটি কভার করব, এইটার ওপরে যে সিরিজটা স্টার্ট করেছিলাম সেটাই আজকে কন্টিনিউ করব। আজকে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়ে ডিসকাস করব, ভারতের রাষ্ট্রপতি। ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এক্সামের জন্য। তো চলো আজকের ক্লাস শুরু করি। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে এই সিরিজ কেন এছাড়াও নেক্সট যখন অন্য সিরিজ কন্টিনিউ করব সেগুলোর নোটিফিকেশন সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে। আচ্ছা, ক্লাস শুরুর আগে আরেকটা কথা বলি যে আজকে কিন্তু আমার বাড়ির পাশে প্রচুর নয়েজ হচ্ছে, সো তোমরা যেটুকু সাউন্ড যদি ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ পাও সেটাকে ইগনোর করো, জাস্ট ক্লাসের দিকে ফোকাস করো। তো চলো আজকের ক্লাস শুরু করি। এবার দেখো, আজকে আমি যেরকম তোমাদের শিডিউল দিয়ে দিয়েছিলাম এই সিরিজটার ওপর শিডিউল, তার মধ্যে আজকের করাবো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। তো এই ক্লাসটা আমি প্রেসিডেন্টের ওপর করাচ্ছি, নেক্সট আবার দুটো ক্লাস দিয়ে দেবো। তো এবার এখানে প্রেসিডেন্ট নিয়ে আমরা পড়তে গেলে সবার প্রথম জিনিস আমাদের কি জানতে হবে, প্রেসিডেন্ট পড়া স্টার্ট করার আগে, এটা আমাদের কনস্টিটিউশনে কোন পার্টে রয়েছে। এটা হচ্ছে কনস্টিটিউশনের পার্ট 5। দেখো, আমি এর আগে যখন ক্লাসগুলো করিয়েছিলাম, আচ্ছা হ্যাঁ, আগের যে ক্লাসগুলো করানো হয়ে গেছে সেগুলো যারা দেখোনি, উপরের আই বাটনে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। প্রচুর হেল্প হবে তোমাদের ওই ক্লাসগুলো দেখলে। তো ওইটার পরে হচ্ছে পার্ট 5, আমরা পার্ট 4A পর্যন্ত করেছিলাম, দেন আসে কনস্টিটিউশনে যে পার্ট 5। এবার এই পার্ট 5-এ কী নিয়ে বলা আছে, ইউনিয়ন এক্সিকিউটিভদের নিয়ে বলা আছে, যেটা হচ্ছে কত নাম্বার আর্টিকেল থেকে কত নাম্বার আর্টিকেল, আর্টিকেল নাম্বার 52 থেকে আর্টিকেল নাম্বার 78 পর্যন্ত। ওকে, এবার এই ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যেই কিন্তু একটা জিনিস পড়ছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর তারপর কি আসছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সো এই ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো পড়ছে, মানে পার্ট 5-এর মধ্যেই। সো আমরা সবার প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়বো। বাট দেখো, এখানে কিন্তু আমি পরপর এইভাবেই যে মানে আমি ক্লাস করাবো সেটা না। আজকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করাবো, দেন নেক্সট ক্লাস দিয়ে দেবো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপরে গভর্নর দেবো। তার রিজন কি, আমি তোমাদের যখন এই শিডিউলটা তৈরি করেছিলাম, আমি এই জিনিসগুলো এই চ্যাপ্টারগুলো একদিনে করাচ্ছি যেগুলো অনেক সিমিলারিটি রয়েছে। সো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর অনেক বেশি সিমিলার চ্যাপ্টার। সো এই জিনিসগুলো মনে রাখা সোজা, একসাথেই যদি জিনিসগুলো পড়ে নাও মনে রাখা সোজা। সো সেই জন্য প্রেসিডেন্ট, তারপরে ভাইস প্রেসিডেন্ট, তারপর গভর্নর করাবো। আমি কিন্তু তারপরে প্রাইম মিনিস্টার করাচ্ছি না। অ্যান্ড দেন গভর্নর হয়ে গেলে তারপরে মানে নেক্সট ডে কালকে হচ্ছে প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টারের ওপর করাবো। ওই দুটো চ্যাপ্টার আবার সিমিলার। সো এই কারণেই কিন্তু আমি এইভাবে ক্লাসের শিডিউলটা রেখেছি, তোমরা একবার দেখে নেবে কমিউনিটি পোস্টে গিয়ে। তো চলো এবার আমরা প্রেসিডেন্টটা স্টার্ট করছি। মেন বেসিক স্ট্রাকচারটা বুঝে গেলে পার্ট 5-এ কী মানে পরপর কীভাবে রয়েছে। এবার দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়তে গেলে সবার প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান স্টেট, মানে আমাদের কান্ট্রির কথা বলেছে। তো প্রেসিডেন্ট হচ্ছে আমাদের হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, হেড অফ ইন্ডিয়ান স্টেট। সো এইটা ভালো করে মনে রাখবে যে ভারতের হেড বলা হচ্ছে প্রেসিডেন্টকে। এবার দেখো, মেন আর একটা কথা কোশ্চেন আসে, ফার্স্ট সিটিজেন, হু ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ফার্স্ট সিটিজেন হচ্ছে প্রেসিডেন্ট। সো এটা ভালো করে খেয়াল রাখবে। অনেকে এটা যারা ফার্স্ট টাইম পড়ছো তারা হয়তো ভুল মনে করবে যে প্রাইম মিনিস্টার হয়তো ফার্স্ট সিটিজেন, না, প্রেসিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। দেন হচ্ছে আর একটা পয়েন্ট আসে কি, যে প্রেসিডেন্ট কি নমিনাল হেড অফ দ্য স্টেট। এই টার্মগুলো মনে রাখবে, এই টার্মগুলো ধরেই কিন্তু কোশ্চেন আসে, ওই জন্য এই টার্মগুলো আমি এইভাবেই লিখে দিয়েছি তোমাদের। এরপরে দেখো, প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে ডিসকাস করব। এখানে এই 3টে পয়েন্টের মধ্যে সেরকমভাবে কিছু বোঝানোর দরকার নেই, সো ওই জন্যই বলছি না। বাট এরপর থেকে বোঝার ব্যাপার আছে যে প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট ডিরেক্টলি বাই দ্য পিপল, মানে প্রেসিডেন্টকে কিন্তু ডিরেক্টলি ইলেক্ট করা হয় না, ইনডিরেক্টলি ইলেক্ট হয়, মানে পিপল ডিরেক্টলি প্রেসিডেন্টকে ইলেক্ট করছে না। সো এটা ভালো করে বোঝো ব্যাপারটা। নেক্সট স্লাইডেই আমরা দেখব এবার কি বলতে চাইছি, যে প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড নট ডিরেক্টলি বাই দ্য পিপল বাট বাই মেম্বার্স অফ ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ, মানে পিপলদের দ্বারা ডিরেক্টলি তো হচ্ছে না ইলেক্টেড, বাট কারা ইলেক্ট করছে তাহলে, মানে প্রেসিডেন্টকে তাহলে নির্বাচন হচ্ছে কি করে, তো সেটা হচ্ছে মেম্বার্স অফ দ্য, যে ইলেকটোরাল কলেজটা তৈরি হচ্ছে তার মেম্বারদের নিয়ে। এবার সেইটা কাদের নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রথম কথা, দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের যে দুটো হাউস, সেই রাজ্যসভা আর লোকসভার কথা বলা হচ্ছে। সো এই রাজ্যসভা আর লোকসভার যারা ইলেক্টেড মেম্বার,
নমিনেটেড মেম্বার না, যারা ইলেক্টেড মেম্বার তাদের নিয়ে গঠন হচ্ছে এটা, মানে তারা আর কি ভোট করছে প্রেসিডেন্টের ইলেকশনে। দেন এক মিনিট, হ্যাঁ, দেন হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেটস। রাজ্যগুলোর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে সমস্ত ইলেক্টেড মেম্বার রয়েছে তারা ভোট দিচ্ছে, মানে প্রেসিডেন্টের ভোটের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করছে। আর কারা অংশগ্রহণ করছে? ইউনিয়ন টেরিটরি দিল্লি অ্যান্ড পুডুচেরির যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তার যারা ইলেক্টেড মেম্বার। সো এই জিনিসটা খেয়াল রাখো, প্রেসিডেন্টের ইলেকশনে কোনো নমিনেটেড মেম্বাররা কিন্তু অংশগ্রহণ করছে না, জায়গাটা ফলো করবে। কজ আমি এই কথাটা বারবার বলছি, যখন ভাইস প্রেসিডেন্ট পড়বে তাহলে তোমরা তখন কম্পেয়ার করতে পারবে কোথায় কী কী ডিফারেন্স আছে, বা প্রেসিডেন্টের মধ্যে আরও যখন অন্য পয়েন্ট পড়বে তখন কম্পেয়ার করতে পারবে যে ওখানে কী ছিল এখানে কী আছে। এই জন্যই আমি কিন্তু পরপর রেখেছি যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, যাতে তোমাদের মনে করতে আর কম্পেয়ার করতে সুবিধা হয়। ওকে, সো প্রেসিডেন্টের ক্ষেত্রে কী কী বললাম? ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেটস, দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ দিল্লি অ্যান্ড পুডুচেরি। ওকে, এতটা ক্লিয়ার সবার? কারো যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই সিরিজটা যে করছি এটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও, তাহলে নেক্সট ক্লাসগুলো আনতে আমার আরও বেশি ভালো লাগবে। যে তোমাদের উপকার হচ্ছে যদি দেখি, তোমরা নিজেরা বলো সেটা, তাহলে আমার নেক্সট ক্লাসগুলো আনতে আরও বেশি আনন্দ হবে। সো সেই জন্য বলছি কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে জানাবে। এবার দেখো, আমরা প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে আরও কিছু জিনিস পড়বো। এই টার্মটা তোমরা পলিটিতে অনেক জায়গাতেই পাবে, যে প্রেসিডেন্টের ইলেকশন হয় মানে কোন সিস্টেম এর উপর বেসিস করে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ দ্য সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের ওপর, এই সিস্টেমটার ওপরে করে হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশনটা হচ্ছে। ওকে, এবার দেখো, প্রেসিডেন্টের যখন ভোট হয় তো সেই ভোটটা মধ্যে কোনো ধরনের কোনো ডাউটস, বা যদি মনে হয় যে ভোটের মধ্যে কোনো আর কি কিছু আর কি ডিসপিউটস হচ্ছে, মানে কোনো গণ্ডগোল আছে, তো সেক্ষেত্রে ইন দ্যাট কেস প্রেসিডেন্টের ইলেকশনটাকে ইনকোয়ারি করা হয়। এবার সেটার করার পর সুপ্রিম কোর্ট, মানে অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের ভোটে কোনো ধরনের ডিসপিউট হলে সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করে যে এর মধ্যে মানে সব ঠিকভাবে ভোটটা হয়েছে নাকি কোনো রকম গলদ আছে ভেতরে। সো দেন সুপ্রিম কোর্ট কী করে, যে ডিসিশনটা দেয় যে কোনো রকম সমস্যা ছিল কি না, বা কোনো, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, যে কোনো ডিসপিউট হলে সুপ্রিম কোর্ট সেটাকে ইনকোয়ারি করে, দেন সুপ্রিম কোর্ট যে ডিসিশন জানাবে যে এটা ঠিকঠাকভাবেই হয়েছে তাহলে ঠিক, আদারওয়াইজ রি-ইলেকশন হতে পারে। সো সেই জন্যই বলছি যে সুপ্রিম কোর্ট কিন্তু যে ডিসাইড করে যেটা বলবে, যে ডিসিশন দেবে সেটাই কিন্তু ফাইনাল। এই জিনিসটা ফলো করবে যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে যে ডাউটস ডিসপিউটগুলো হয়, মানে হতে পারে, সেই জিনিসগুলো সুপ্রিম কোর্টেরই একমাত্র ক্ষমতা আছে সেটাকে নিয়ে এনকোয়ারি করার, এবং সে তারপরে যে ডিসিশন দেবে সেটাই কিন্তু ঠিক। এরপরে আমরা দেখব কোয়ালিফিকেশনস ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট। কোয়ালিফিকেশন মানে প্রেসিডেন্টের ইলেকশনের জন্য যারা লড়বে, যে একজনই তো আর না, যে কজন আর কি প্রেসিডেন্টের ইলেকশনের জন্য লড়বে তাদের কি কি কোয়ালিফিকেশান থাকা দরকার। একটা জব এক্সাম দিতে যাচ্ছ, জব এক্সামে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, তো সেক্ষেত্রেও তোমার একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগে। ডাব্লিউবিসিএস দিতে যাচ্ছ, এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগে যে কোনো কিছুর ক্ষেত্রেই। ঠিক সেরকমই প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রেও একটা কোয়ালিফিকেশান লাগে, যোগ্যতা লাগে, সেটাই আমাদের এখানে জানতে হবে। তো এর যোগ্যতা কী দরকার? প্রথম কথা, তোমাকে ভারতের সিটিজেন হতে হবে। দ্বিতীয়ত, তোমাকে 35 বছর বয়স হতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এই কোশ্চেনটা বহুবার এক্সামে রিপিট হয়ে গেছে, সো বারবার বলছি এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে। তো প্রেসিডেন্ট হতে গেলে 35 বছর বয়স পূর্ণ হতে হবে। তারপর কি, তোমার মানে শুড বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ আ মেম্বার অফ দ্য লোকসভা। লোকসভার মেম্বার হতে গেলে যা যা যোগ্যতা লাগে, সো সেই সমস্ত যোগ্যতা তোমার থাকতে হবে। মানে লোকসভার মেম্বারের হিসেবে নির্বাচিত হতে গেলে যে সমস্ত যোগ্যতা লাগে সেইটা তোমার থাকতে হবে, মানে কোয়ালিফাইড। দেন হচ্ছে শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। ওকে, এতটা ক্লিয়ার? মানে এই কোয়ালিফিকেশানগুলোর মধ্যে মেন হচ্ছে এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, বাকিগুলো মনে রাখা উচিত, সো সব কটাই দেখে রাখবে। এবার দেখো, এই যখন প্রেসিডেন্টের ইলেকশন হবে তখন যে ক্যান্ডিডেট
যারা আর কি দাঁড়াচ্ছে, তো তাদেরকে ক্যান্ডিডেট বলা হচ্ছে। সো সেই ক্যান্ডিডেটদের যে নমিনেশন করা হচ্ছে, সেই নমিনেশনের জন্য একটা কোয়ালিফিকেশান লাগে। তো নমিনেট করতে গেলে যে কোয়ালিফিকেশান লাগে, সেই কোয়ালিফিকেশানটা কি? এইটা আগে দেওয়া উচিত ছিল আমার, আমি এটা পরে দিয়েছি, বাট এটাই কিন্তু মেন, যে তোমাকে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 15,000 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখতে হবে আরবিআইয়ের কাছে। আর এছাড়া হচ্ছে মাস্ট বি সাবস্ক্রাইবড বাই অ্যাটলিস্ট 50 ইলেক্টার্স অ্যাজ প্রপোজার্স হিসেবে 50 জন ইলেক্টার, আর সেকেন্ডার হিসেবে 50 জন। সো এইটা ভালো করে মনে রাখবে। এখানে মেন মনে রাখার বিষয় হচ্ছে যেটা 15,000 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে কার কাছে রাখা, সেটা হচ্ছে আরবিআইয়ের কাছে। ওকে, এই সম্পর্কে মানে এই যে পয়েন্টটা আমি বললাম, এই সম্পর্কে একটু পরেই আবার স্লাইড আছে, আমি সেখানে আরও ডিটেলসে বলে দেবো। তো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলছে, প্রেসিডেন্টের ওথ, মানে যে কোনো পোস্টে যখন এই ধরনের বড় পোস্টে যাচ্ছ, সেখানে হচ্ছে ওথ বা শপথ বাক্য পাঠ করা হয়, যেটাকে বাংলায় বলছে ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট। তো এখানে কি বলা হচ্ছে, এখানে আমাদের মেন জানতে হবে প্রেসিডেন্ট যে ভোটে দাঁড়িয়ে যে জিতলো, তো সেই প্রেসিডেন্টকে ওথ শপথ বাক্য পাঠ করায় কে? আমাদের ভারতের চিফ জাস্টিস কিন্তু শপথ বাক্য পাঠ করায়। কিন্তু ইন কেস সে অ্যাবসেন্ট হলো, আই মিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাবসেন্ট, তখন কে করাবে শপথ বাক্য পাঠ? সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজ, সব থেকে সিনিয়র যে জাজ সুপ্রিম কোর্টের, সে তখন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবে। সো এখান থেকে কিন্তু দুটো কোশ্চেনই আসে, যে প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করায়? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সোজা কোশ্চেন। বাট কোশ্চেন ঘুরিয়ে এটাও দিতে পারে যে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাবসেন্ট থাকে, তার অ্যাবসেন্সে প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করায়, তাহলে সেটা তোমরা জেনে গেলে, কে? সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। ওকে, এতটা ক্লিয়ার সবার? নেক্সট দেখবো প্রেসিডেন্টের যে টার্ম, মানে কতদিনের জন্য নির্বাচিত হচ্ছে, অ্যান্ড ইমপিচমেন্ট টার্মটা প্রচুর শুনেছো তোমরা, অ্যান্ড স্যালারি। সো এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো প্রেসিডেন্টের কতদিনের জন্য নির্বাচন হয়, সেটা হচ্ছে 5 বছরের জন্য, মানে যেদিন সে অফিসে ফার্স্ট জয়েন করছে সেদিন থেকে টোটাল 5 বছরের জন্য কিন্তু তার টার্ম থাকে। বাট সে যে কোনো সময়, এই 5 বছরের মধ্যে সে যে কোনো সময় কিন্তু রিজাইন করতে পারে তার অফিস থেকে, এবং সেটা রিজাইন করার সময় তাকে রেজিগনেশন লেটার কাকে দিতে হবে? রেজিগনেশন লেটার দিতে হবে ভাইস প্রেসিডেন্টকে। ভাইস প্রেসিডেন্ট যখন রিজাইন করে, সে রেজিগনেশন লেটার দেয় প্রেসিডেন্টকে, আর প্রেসিডেন্ট যখন রিজাইন করে, সে তার রেজিগনেশন লেটার দেয় ভাইস প্রেসিডেন্টকে। সো এটা মনে রাখা খুব ইজি। এরপরে নেক্সট পয়েন্ট আমরা দেখব যে এছাড়াও প্রেসিডেন্টকে কিন্তু তার টার্ম শেষ হওয়ার আগেই সে যদি মানে তার ডিউটি পালনের সময় এমন কিছু করে যে দেখা যাচ্ছে যে সংবিধানের নিয়ম মেনে সে চলছে না অ্যাকচুয়ালি তার ডিউটি পালনের সময়, তো সেক্ষেত্রে কিন্তু তাকে ইমপিচ করা যেতে পারে, ইমপিচমেন্ট প্রসেস তার এগেনস্টে করা যেতে পারে। সো এইটাও ভালো করে খেয়াল রাখবে, এবং সেই মাধ্যমে কিন্তু তাকে রিমুভ করা যায় তার অফিস থেকে। ওকে, এবার আমরা দেখব ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট মানে কি, যেটা একটু আগেই বললাম, প্রেসিডেন্টকে যে ইমপিচমেন্টের মাধ্যমে রিমুভ করা। প্রথম কথা, মানে প্রেসিডেন্ট যেটা বললাম একটু আগে, যে তার ডিউটি পালনের সময় কনস্টিটিউশনের ভায়োলেশন হলে সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট প্রসেসের মাধ্যমে রিমুভ করা যায়। ঠিক আছে, এবার এই ইমপিচমেন্ট যে চার্জ, প্রেসিডেন্টের এগেনস্টে যে ইমপিচমেন্ট চার্জ, এটা ইনিশিয়েট করা যেতে পারে আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে লোকসভা বা রাজ্যসভা দুটোর যে কোনো একটাতে কিন্তু ইমপিচমেন্ট চার্জ ইনিশিয়েট করা যেতে পারে। এর কোনো ভাগ নেই যে এই হাউসেই করতে হবে, যে কোনো হাউসে হতে পারে। এবার দেখো, দিস চার্জেস শুড বি সাইন বাই, মানে কারোর এগেনস্টে যখন ইমপিচমেন্ট চার্জ নিচ্ছে, মানে প্রেসিডেন্টের এগেনস্টে যখন নেওয়া হচ্ছে, তাহলে সেই যে সভায় এটা ফার্স্ট উঠছে, সেই সভায় নিশ্চয়ই অনেক লোক আর কি যদি সাইন করবে, মানে তার এগেনস্টে চার্জ, মানে তারা সবাই একমত হচ্ছে, তো সেক্ষেত্রে তারা সাইন করছে। সেটাই বলা হচ্ছে যে এই যে চার্জটা নেওয়া হবে সেটা অবশ্যই সাইন হতে হবে 1/4, মানে যতজন মেম্বার রয়েছে তার 4 ভাগের 1 ভাগ, মানে 25% মেম্বার কিন্তু, মানে সেই হাউসের, সেটা লোকসভায় হলে লোকসভার, রাজ্যসভায় হলে রাজ্যসভার, তো সেই হাউসের 25% মেম্বারকে কিন্তু সাইন করতে হবে, আদারওয়াইজ এই চার্জ পুরো ক্যান্সেল, মানে এই চার্জের কোনো ভ্যালু নেই। সো সেটাই এখানে বলা হচ্ছে।
এবার দেখো আমরা নেক্সট দেখব কি ইমপিচ, মানে এই ইমপিচমেন্টের এটা যখন ধরা হবে, মানে সেক্ষেত্রে তারপরে প্রেসিডেন্টকে কিন্তু 14 দিনের নোটিশ দেওয়া হয়। মানে দুম করে প্রেসিডেন্টকে অফিস থেকে রিমুভ করা যাবে না, মানে তাকে তার আগে 14 দিন আগে নোটিশ দিয়ে দেওয়া হবে যে তাকে আর কি রিমুভ করা হবে। ওকে, এরপর দেখো আফটার দ্য ইমপিচমেন্ট রিজলিউশন ইজ পাসড বাই আ মেজরিটি অফ 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্যাট হাউস ইটস সেন্ট টু আদার হাউস। এইবার যেটা বললাম কি যে একটা ইমপিচমেন্ট চার্জ তুলতে গেলে যে সভায় তোলা হচ্ছে সেই সভার 1/4 বা 25% মেম্বারকে সাইন করতে হবে, রাইট? তাহলে সেটার ভ্যালু আছে। এবার যদি 2/3 মানে 3/2 মানে যতজন আর কি সেই সভায় রয়েছে তার যদি 3/2 লোকই হচ্ছে রিজলিউশনটাকে পাস করে, তবে সেক্ষেত্রে সেই ইমপিচমেন্ট রিজলিউশনটা কিন্তু অন্য যে হাউস, যদি প্রথমে রাজ্যসভায় উঠে থাকে তাহলে লোকসভায়, আর লোকসভায় ফার্স্টে উঠে থাকলে রাজ্যসভায়, তো অন্য হাউসে কিন্তু সেটাকে সেন্ড করা হবে। তারা যাতে সেই চার্জটাকে, তার মানে প্রেসিডেন্টের এগেনস্টে যে চার্জটা করা হচ্ছে সেই চার্জটা ইনভেস্টিগেট করে দেখে, সেটাই এখানে বলা হচ্ছে। এরপর দেখব দ্য নমিনেটেড মেম্বার্স অফ আইদার হাউস অফ পার্লামেন্ট ক্যান পার্টিসিপেট ইন দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট দো দে ডোন্ট পার্টিসিপেট ইন হিজ ইলেকশন। আমি একটু আগেই মানে যখন আমি ইলেকশন পড়াচ্ছিলাম কি বলেছিলাম, টার্মগুলো ফলো করো, কজ এইটা আমি এরপরেও অনেক জায়গায় লাগবে, মানে কম্পেয়ার করতে পারবে। যখন ইলেকশন হচ্ছে প্রেসিডেন্টের, তখন শুধু ইলেক্টেড মেম্বাররাই কিন্তু ইলেকশনে অংশগ্রহণ করছে, বাট ইমপিচমেন্টের ক্ষেত্রে কিন্তু নমিনেটেড মেম্বাররা অংশগ্রহণ করছে প্রেসিডেন্টের ইমপিচমেন্টে। সো এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে, ওই জন্যই লিখেছি যে তারা কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করেনি, বাট ইমপিচমেন্টে পার্টিসিপেট করছে, এবং দুটো হাউস মানে বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট। তারপরে কি দেখব যে দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেটস ডু নট পার্টিসিপেট, মানে রাজ্যগুলোর যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেক্টেড মেম্বার যারা, তারা কিন্তু প্রেসিডেন্টের ইমপিচমেন্টে অংশগ্রহণ করে না, বাট তারা কোথায় অংশগ্রহণ করেছিল? প্রেসিডেন্টের ইলেকশনে। কম্পেয়ার করতে পারছো আশা করি। তো প্রেসিডেন্টের ইলেকশনে সমস্ত ইলেক্টেড মেম্বাররা অংশগ্রহণ করেছে, বাট ইমপিচমেন্টের ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা ইলেক্টেড মেম্বার তারা কিন্তু অংশগ্রহণ করছে না, বাট হ্যাঁ নমিনেটেড মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট তারা কিন্তু অংশগ্রহণ করছে। সো এই জিনিসগুলো কম্পেয়ার করে পড়লে তোমাদের কিন্তু মনে থাকবে। আর আমি যেগুলো বলছি তোমরা পিডিএফে, আমার মতে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে পিডিএফে আমার পড়া মনে থাকে না, সো সেই জন্য এই ধরনের জিনিসগুলো তোমরা যদি খাতায় নোট ডাউন করে নাও তোমাদেরই বেশি ভালো হবে। একবার যদি লিখে নাও না, চোখের সামনে দেখবে সবসময় ভাসবে জিনিসগুলো, তো একবার লিখে নেবে তোমাদেরই বেটার। পিডিএফ তো আমি দিয়ে দেবো, কালকে যে ক্লাস 3টে করিয়েছিলাম সেগুলোরও পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি। সো যারা টেলিগ্রাম জয়েন করনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে টেলিগ্রামও জয়েন করে যেতে পারো। ওকে, এরপর আমরা দেখব এরপর কি বলছে, ভ্যাকেন্সি ইন দ্য প্রেসিডেন্টস অফিস। প্রেসিডেন্টের যে অফিসে, মানে প্রেসিডেন্টের পদ অ্যাকচুয়ালি বলা হচ্ছে, প্রেসিডেন্টের পদ যদি খালি থাকে, খালি কখন কখন হতে পারে প্রেসিডেন্টের পদ? এক তো তার যে 5 বছরের কার্যকাল, 5 বছরের কার্যকাল শেষ হয়ে গেলে প্রেসিডেন্টের অফিস খালি থাকবে, আর হচ্ছে তারপরে তার মৃত্যু হলে সেক্ষেত্রেও প্রেসিডেন্টের পদ খালি থাকবে। তারপর হচ্ছে সে যদি এটা ভুল টাইপ হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, রেজিস্ট্রেশন না, এটা হবে রেজিগনেশন। সো সে যদি রিজাইন করে তার পদ থেকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রিজাইন যদি করে সেক্ষেত্রেও হচ্ছে তার পদ খালি হয়ে যাবে। অ্যান্ড এছাড়া হচ্ছে তাকে ইমপিচমেন্ট প্রসেসের মাধ্যমে রিমুভ করা যায়, সেটাও আছে। সো প্রেসিডেন্টের পদ কখন কখন খালি হতে পারে? 5 বছরের কার্যকাল শেষ হয়ে গেলে, তার মৃত্যু হলে, বা সে যদি রিজাইন করে নিজে থেকে, বা তাকে যদি ইমপিচমেন্টের মাধ্যমে রিমুভ করা হয় সেক্ষেত্রে। সো এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে। এবার দেখো এখানে একটা ব্যাপার, যে প্রেসিডেন্টের অফিস সে যে কোনো কারণে প্রেসিডেন্টের পদ খালি হলো, তো সেক্ষেত্রে কিন্তু যেদিন খালি হলো তার থেকে 6 মাসের মধ্যে প্রেসিডেন্টের পদে আবার মানে নির্বাচন করতে হবে, ইলেকশন করতে হবে, করে সেই পদ আবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে নিতে হবে। সো সেটাই বলা হচ্ছে, প্রেসিডেন্টের পদ খালি হওয়ার 6 মাসের মধ্যে কিন্তু ইলেকশন হতে হবে, যাতে নতুন নিউ প্রেসিডেন্ট ইলেক্টেড হয়।
In that case, the vice president acts as the president until a new president is elected. মানে যখন ধরো প্রেসিডেন্টের অফিস কোনো কারণে ভ্যাকেন্ট হয়ে রয়েছে, তো তারপরে যে 6 মাস টাইম পিরিয়ডটা হচ্ছে, মানে যতদিন না ইলেকশন হয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে, তো আর মানে ততদিন পর্যন্ত আমাদের ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি যে, তিনি কিন্তু প্রেসিডেন্টের কাজ সমস্ত কিছু সম্পূর্ণ করেন। সো সেইটা ভালো করে মনে রাখবে যে যতদিন আর কি ভোট হয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হচ্ছে, সেই ততদিন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের কাজ করে। সো এই জিনিসটা খেয়াল রাখবে। এরপরে দেখব কি বলছে, when the sitting president is unable to discharge his functions due to absence। ধরো একজন প্রেসিডেন্ট বর্তমানে রয়েছে, যিনি মানে সে রিজাইনও দেয়নি, তার মৃত্যু হয়নি, তার কার্যকালও শেষ হয়নি, তাকে ইমপিচও করা হয়নি, বাট সে কোনো কারণে অ্যাবসেন্ট হচ্ছে, হয়তো সে অসুস্থ বা এনি আদার কজ, সেক্ষেত্রে কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার কাজগুলো করে, প্রেসিডেন্ট হিসেবে আর কি তখন কাজ করে প্রেসিডেন্টের এতে, সেটা মনে রাখবে। এবং ইন কেস দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট ইজ ভ্যাকেন্ট, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, হ্যাঁ মানে যেটা বলতে চাইছি যে যখন প্রেসিডেন্ট কোনো কারণে আর কি সে অসুস্থতা বা অন্য কোনো কারণে অ্যাবসেন্ট হচ্ছে, সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করে। বাট দেখা গেল এমন এক সময় যে প্রেসিডেন্টও অসুস্থ, এদিকে ভাইস প্রেসিডেন্টের অফিসও কোনো না কোনো কারণে ভ্যাকেন্ট, খালি আছে, সেক্ষেত্রে কে প্রেসিডেন্টের এই সমস্ত কাজগুলো করবে? সেক্ষেত্রে এই কাজ করবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এও যদি ভ্যাকেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবে? সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। ওকে, এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে, প্রত্যেকটার এক্সেপশন কেসগুলো ভালো করে ফলো করবে। নেক্সট পয়েন্ট দেখবো যে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট। আমাদের প্রেসিডেন্টের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পদ, তো তার যে পাওয়ার, তার যে কাজ, সে কী কী পাওয়ার রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। পাওয়ারগুলো মনে রাখার চেষ্টা করবে: এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, এমার্জেন্সি পাওয়ার। সো এই সমস্ত পাওয়ার কিন্তু তার রয়েছে। তার মধ্যে মেন যে পাওয়ারগুলো আমাদের মেনলি জানার দরকার, সেগুলোই আমি বলছি। দেখো এখানে এমার্জেন্সি পাওয়ার, যেটা এমার্জেন্সি পাওয়ারের মধ্যে কী পড়ছে তোমরা? এমার্জেন্সি তো শুনেছো, তো ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্টস রুল, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে? প্রচুরবার কোশ্চেন রিপিট হয়েছে, এটা মনে রাখবে। আর্টিকেল 352, 352 নম্বর আর্টিকেলে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি কথা বলা হয়েছে। প্রেসিডেন্টস রুল এটা বলা হয়েছে 356 মানে 356 আর্টিকেলে। আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এটা 360 নাম্বার আর্টিকেল, 360 আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। সো এই জিনিসগুলো ভালো করে ফলো করবে। এমার্জেন্সি সম্পর্কে এখানেই আমি এইটুকু জিনিস মেন জানার দরকার সেটা বলে দিলাম। এছাড়া মিলিটারি পাওয়ারের মধ্যে কি বলা যেতে পারে? প্রথম কথা, আমাদের যে ডিফেন্স ফোর্স, ভারতের যে ডিফেন্স ফোর্সের সুপ্রিম কমান্ডার কিন্তু আমাদের প্রেসিডেন্ট। এই জিনিসটা ভালো করে ফলো করবে যে হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্সেস অফ ইন্ডিয়া। কোশ্চেন আসতে পারে কিন্তু, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া। ওকে, আর এই প্রেসিডেন্টই কিন্তু আমাদের দেশে আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্সের যে চিফ, এদেরকে কিন্তু অ্যাপয়েন্ট করে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে হু অ্যাপয়েন্ট দ্য চিফ অফ দ্য আর্মি, এরকম সামথিং কোশ্চেন দিয়ে দিতে পারে। সো এই জিনিসগুলো ফলো করবে। প্রত্যেকটা যে পয়েন্ট আমি এখানে স্লাইডগুলো রেখেছি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কোনো না কোনো কোশ্চেন আসে, অলরেডি এসে গেছে এবং আসতে পারে। নেক্সট দেখবো ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটা মেনলি দেখে রাখো যে ধরো একটা মানে পার্লামেন্ট একটা বিল পাস করছে, তো ক্যান বিকাম অ্যান অ্যাক্ট, এই বিলটা তখনই অ্যাক্ট হিসেবে পরিণত হবে যখন প্রেসিডেন্ট একে অ্যাসেন্ট দেবে, মানে অনুমতি দিচ্ছে। সো প্রেসিডেন্ট যদি এটাকে সাইন করছে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাক্ট হিসেবে পরিণত হচ্ছে একমাত্র সেই কেসে। তো when such a bill is presented to the president for his assent, তার অ্যাসেন্টের জন্য যখন কোনো বিল প্রেসিডেন্টের কাছে প্রেজেন্ট করা হয়, তার কিন্তু মানে আর্টিকেল 111, এটা কিন্তু এক মিনিট, আর্টিকেল 111, এটা আর্টিকেল 111 আন্ডারে তার কিন্তু 3টে অল্টারনেটিভ ক্ষমতা রয়েছে। যে ক্ষমতাগুলো কি কি সেটা আমরা দেখব।
সে এক মিনিট, সে হি মে গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, সে সেই বিলে তার অ্যাসেন্ট দিয়ে দিতে পারে। হি মে উইথহোল্ড হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, সে তার মানে অনুমতি নাও দিতে পারে। তারপরে হচ্ছে হি মে রিটার্ন দ্য বিল ইফ ইট, মানে এটা যদি মানি বিল না হয় তাহলে সে কিন্তু সেই বিলটাকে ফেরতও দিতে পারে, যে পুনরায় তোমরা রিকনসিডারেশন, মানে পুনরায় রিকনসিডারেশনের জন্য, ঠিক আছে। বাট যদি সে এটা করে, মানে এটা অ্যাকচুয়ালি এই পয়েন্টটার আন্ডার, মানে এই পয়েন্টটার আন্ডারেই হচ্ছে এই দ্বিতীয় পয়েন্টটা পড়বে, যে যদি সে রিকনসিডারেশনের জন্য পুনরায় ওটাকে রিটার্ন করে দেয়, তারপরে যদি পার্লামেন্টের দ্বারা ওই বিলটা আবারও পাস হয়, তাহলে কিন্তু এগেন মানে তারপরে আবার প্রেসিডেন্টকে প্রেজেন্ট করা হচ্ছে, দেন কিন্তু প্রেসিডেন্ট বাধ্য ওই বিলটাকে অ্যাসেন্ট দিতে। সো এই জিনিসটা ভালো করে ফলো করবে। প্রথমে প্রেসিডেন্টের এই তিনটে তো রয়েছে, কিন্তু দেন যদি তারপরে আবার পাঠানোর পরে যদি ওটা আবার ব্যাক করে যায় পাস হয়ে, তো তখন কিন্তু প্রেসিডেন্ট সেই বিলটাকে কিন্তু অ্যাসেন্ট দিতে বাধ্য। ওকে, আচ্ছা, এরপর দেখো এই ব্যাপারটা আজকে দেখে নাও, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন পড়ছি, দেখো তোমাদের আর্টিকেলের ওপরে টোটালি কিন্তু আমি আলাদাভাবে ভিডিও দিয়ে দেবো, বাট সেটা তো কিছুদিন পরে দিচ্ছি। কিন্তু আর্টিকেল মানে যখন আমরা প্রেসিডেন্ট পড়ছি, যে টপিকটা পড়ছি, সেই টপিকের মধ্যে যে যে আর্টিকেল ইম্পর্টেন্ট সেই রিলেটেড, সেগুলোও দেখে নেওয়া দরকার। সো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সাথে কোন কোন আর্টিকেল রিলেটেড, এবার এছাড়া আরও কিছু আর্টিকেল এর মধ্যে রয়েছে, বাট সমস্ত কিছু আমি দেইনি, যেগুলো মেনলি এক্সামে আসে বা আসতে পারে ইম্পর্টেন্ট, আমি শুধু সেগুলোই দিয়েছি। সো আর্টিকেল 52, 52 নাম্বার আর্টিকেলে কি বলেছে, দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেয়ার শ্যাল বি মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকতে হবে, মানে রাষ্ট্রপতি, এটা বলা আছে। মানে প্রথম মেন কথা হচ্ছে যে আর্টিকেল 52 রাষ্ট্রপতির কথা বলা আছে। 53-তে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন বলা আছে। 54 আর্টিকেল 54-তে কি বলা আছে, প্রেসিডেন্টের যে এই ইলেকশনের ব্যাপারে এত কিছু যে বললাম, সো প্রেসিডেন্টের ইলেকশন রিলেটেড কথা কিন্তু আর্টিকেল 54, 54 নম্বর আর্টিকেলে বলা আছে। এরপরে আমরা চলে আসবো আর্টিকেল নাম্বার 56-তে। 56 প্রেসিডেন্টের অফিসের যে টার্ম, যে কার্যকাল, সেই সম্পর্কে বলা আছে, যেটা বললাম যে 5 বছর, আর যা যা সেই রিলেটেড বললাম সেই জিনিসগুলো কিন্তু আর্টিকেল 56-এ বলা আছে। এরপর আমরা দেখব আর্টিকেল 57, 57 নম্বর আর্টিকেলে কি বলা আছে, রি ইলেকশনের জন্য যে এলিজিবিলিটি, সেটা বলা আছে। 58 নম্বর আর্টিকেলে বলা আছে কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পদে ইলেক্টেড হতে গেলে যে কোয়ালিফিকেশান থাকে, সেটা কিন্তু 58 নম্বর আর্টিকেলে বলা আছে। 60 নম্বর আর্টিকেলে কি বলা আছে, প্রেসিডেন্টকে যে শপথ বাক্য পাঠ করানো হয়, সেটা ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট। 61 নম্বর আর্টিকেলে কি বলেছে, প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে যে ইমপিচ করা যেতে পারে সেইটার যে প্রসিডিওর, সেইটাকে কিন্তু 61 নাম্বার ভীষণ, মানে ভিভিআই, এখানে আমি যে কটা আর্টিকেল রেখেছি সব কটাই ইম্পর্টেন্ট, এটা তো ভিভিআই, যে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট, প্রেসিডেন্টের ইমপিচমেন্টের প্রসিডিওরটা 61 নাম্বার আর্টিকেলে বলা আছে। এরপরে আমরা আরও দুটো আর্টিকেল দেখব যেগুলো প্রেসিডেন্ট রিলেটেড, বাট ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো। দেখো এখানে হচ্ছে প্রেসিডেন্টের যে গ্র্যান্ড পার্ডনস, যে ক্ষমতাটা রয়েছে, টু সাসপেন্ড, রেমিট অ্যান্ড কমিউট সেন্টেন্সেস ইন সার্টেন কেসেস, কোনো বিশেষ কেসের ক্ষেত্রে, মানে যখন মানে কারো মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে, দেন সে প্রেসিডেন্টের কাছে হলো, তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট তাকে যে ক্ষমা করার পাওয়ারটা প্রেসিডেন্টের রয়েছে, সেটা কিন্তু কত নাম্বার আর্টিকেলে, 72 নাম্বার আর্টিকেলে, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে 123 নাম্বারে কি বলা আছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রোমালগেট অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স জারি করার যে প্রেসিডেন্টের ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতা 123 নাম্বার, ঠিক আছে। আর গভর্নর, এইখান থেকে আমি আরেকটা বলে রাখছি, যদিও আমি গভর্নরের ভিডিও যখন দেব তাতেও আমি বলে দেবো এটা, যে গভর্নরের ক্ষেত্রে যে এই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, সেটা 213, মনে রাখা সোজা, দেখো এখানে 123, দেখো এই তিনটে সংখ্যা নিয়েই রয়েছে, তো সেটা হয়ে যাবে 213, ঘুরে যাবে দুইটা আগে, তারপরে মানে জাস্ট মনে রাখার সুবিধার জন্য আমি জাস্ট বললাম এটা তোমাদের। সো প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা 123 নম্বর আর্টিকেল, আর গভর্নরের ক্ষেত্রে 213 নম্বর আর্টিকেল। সো এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট প্রত্যেকটা আর্টিকেল এখান থেকে কোশ্চেন আসে। ওকে, সো চলো ফ্রেন্ডস,
আজকে এই পর্যন্ত এই ভিডিওটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পুরো কমপ্লিট করে দিলাম। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ বলো, যাতে আমার নেক্সট ভিডিও আনতে আরও বেশি এনার্জি পাই, কজ ভিডিওগুলো বানাতে গেলে প্রচুর টাইম লাগে। আই মিন রেকর্ড করতে যত না টাইম লাগে, স্লাইডগুলো রেডি করতে বেশি টাইম লাগে। তো সেই জন্যই বারবার বলছি। আর তোমরা ভিডিওটা থেকে বেরোনোর আগে অবশ্যই লাইক করে দিও যদি ভালো লাগে তবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। আর এফবি পেজেও ফলো করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।